Hello friends, I am MD Harun Rashid and it's your YouTube channel Harun Bayojon. Today in this video, I will discuss about transpiration from the chapter Transport in Plants class 11, especially for NEET aspirants. তো চলো আমরা দেরি না করে শুরু করি। ফার্স্ট হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন শব্দটির অর্থ কি? ট্রান্সপিরেশন শব্দের অর্থ আমাদের যেমন পার্সপিরেশন রয়েছে অর্থাৎ ঘাম, যে আমরা শরীরে অতিরিক্ত জল বাষ্প আকারে বের করি যাতে শরীরটা কি হয় আমাদের ঠান্ডা থাকে। উদ্ভিদের ক্ষেত্রে সেম একই, উদ্ভিদের যে পরিমাণ জল শোষণ করে তার অধিকাংশটাই সাধারণত কি হয় বাষ্প আকারে বেরিয়ে যায় এবং সে পত্ররন্ধ্র, লেন্টিসেল ও গাটাসেনের মাধ্যমে। এটাকে বলা হয় কি তো পত্ররন্ধ্রের মাধ্যমে যে জলটা বেরিয়ে যায় সেটাকে বলা আমরা ট্রান্সপিরেশন। তো এবার চলো কি বলছে দেখা যায়, এখানে বলছে ট্রান্সপিরেশন ইজ দ্য ইভাপোরেটিভ লস অফ ওয়াটার বাই প্ল্যান্টস। ইভাপোরেশন এবং এই যে ইভাপোরেটিভ মানে হচ্ছে ইভাপোরেশন কথার অর্থ কি জল বাষ্প আকারে বেরিয়ে যাওয়া, কিন্তু ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের মধ্যে পার্থক্য হলো ইভাপোরেশন হচ্ছে কি যে শুধুমাত্র একটা ফিজিক্যাল প্রসেস। ইভাপোরেশন হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস বা ট্রান্সপিরেশন একটা ফিজিওলজিক্যাল প্রসেস। ইভাপোরেশনের মাধ্যমে জল যে কোনো সারফেস এরিয়া থেকে বেরিয়ে যাবে, কিন্তু ট্রান্সপিরেশনের মাধ্যমে শুধু উদ্ভিদ থেকেই পত্ররন্ধ্রের মাধ্যমে জল বেরোবে। ইট অকার মেইনলি থ্রু দ্য স্টোমাটা, পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রের মাধ্যমে জলটা বেরোয়। ইন দ্য লিভস, বিসাইড দ্য লস অফ ওয়াটার ভেপর ইন ট্রান্সপিরেশন, exchange of oxygen carbon dioxide in the leaf also occurs through the pores called stomata. তাহলে এই স্টোমাটা এই পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার প্রধান পারপাসই হচ্ছে জল বাষ্প আকারে বের করা এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সম্মতাকে মেনটেন করা। নর্মালি স্টোমাটা আর ওপেন ইন দ্য ডে টাইম ক্লোজ ডিউরিং নাইট টাইম। নর্মালি কি হচ্ছে এই পত্ররন্ধ্রগুলো দিনের বেলা খোলা থাকে এবং রাত্রিবেলা বন্ধ থাকে, কিন্তু এক্সেপশন হচ্ছে ক্যাম্পল্যান্ট, গ্রাসুলেশন, অ্যাসিড মেটাবলিজম। এদের ক্ষেত্রে ডে টাইমে ক্লোজ থাকবে, এবং নাইট টাইমে এদের ওপেন থাকবে। The immediate cause of the opening or closing stomata is change in the turbidity of the guard cell. Guard cell এর turbidity, কারণ মনে রাখবে যে এই যে গার্ড সেল, তার দিকে আমাদের যে গার্ড সেলটা রয়েছে, এই গার্ড সেলের টার্ডিডিটির জন্যই তোমার স্টোমাটা ওপেন বা ক্লোজ হয়। গার্ড সেলের মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলে কি হয়? ক্লোরোফিলে তোমার ফটোসিনথেসিস হয়। ক্লোরোফিলে ফটোসিনথেসিস হচ্ছে সিনথেসিস। এবার ফটোসিনথেসিসের মাধ্যমে কি তৈরি হচ্ছে? তোমার তৈরি হচ্ছে গ্লুকোজ। এবার এই গ্লুকোজ যখন গ্লুকোজের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাচ্ছে, এখানে যখন গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়ছে তখন কি হচ্ছে? এটা হাইপারটোনিক সলিউশন, অতিরিক্ত দ্রবণে পরিণত হচ্ছে। হাইপারটোনিক সলিউশনে কনভার্ট হচ্ছে। এই হাইপারটোনিক সলিউশনকে তখন স্যাচুরেট করার জন্য অর্থাৎ সম্পৃক্ত করার জন্য কি হচ্ছে? সাবসিডিয়ারি সেল এবং সেখানে যে জাইলেম বায়ারগুলো রয়েছে এবং তার আশেপাশে যে জাইলেম বায়ারগুলো রয়েছে সেখান থেকে সাবসিডিয়ারি সেল তখন আবার গার্ড সেলে ওয়াটার প্রবেশ করছে। এবং যখনই ওয়াটার প্রবেশ করছে এই গার্ড সেলের ইনার পোর্শনটা হচ্ছে থিক, ইনার যে ওয়ালটা সেটা থিক এবং আউটার ওয়ালটা হচ্ছে থিন এবং প্লাস ইলাস্টিক। এটা থিন, পাতলা হবে এবং ইলাস্টিক হবে, যার ফলে কি হচ্ছে জিনিসটা টার্জিট মানে ফুলে যাওয়া। যখন জল প্রবেশ করলো সঙ্গে সঙ্গে ফুলে যাওয়ার ফলে ভিতরটা এরকম থেকে যাবে এবং এটা স্টোমাটাল পোর, আর এখানে বাইরের দিকে তোমার গার্ড সেল ইলাস্টিক হয়ে এই আকৃতি ধারণ করে, যার ফলে পত্ররন্ধ্রটা খুলে যাবে। আরেকটা কারণে পত্ররন্ধ্র খুলতে পারে সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। যদি পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায় এর মধ্যে পত্ররন্ধ্রের মধ্যে, এটা পটাশিয়াম আয়নটা কার সঙ্গে এক্সচেঞ্জ হবে? এটা H+ এর সঙ্গে এক্সচেঞ্জ হবে, তার ফলে কি হচ্ছে তোমার পত্ররন্ধ্র খুলে যাবে। The inner wall of each guard cell towards the pore or stomatal aperture is thick and elastic. এই যে ইনারটা হচ্ছে
the inner wall of each guard cell towards the pore or stomata ঠিক আছে, তাহলে এই পোর্শনটা কি হচ্ছে ঠিক হচ্ছে এবং এটা কি এটা হচ্ছে thick and elastic. When turbidity increases the two guard cells flanking each stomatal aperture pore, the thin outer wall bulge out and force the inner wall into a crescent shape. তো যখনই এখানে জল প্রবেশ করছে তখন বাইরেরটা কি বাল্জ আউট হয়ে যাচ্ছে আর ভিতরটা ক্রিসেন্ট শেপ হচ্ছে। The opening of the stomata is also aided due to orientation of the microfibril in the cell of the guard cell, এবং এরকম ওরিয়েন্টেশন হওয়ার পিছনে কারণ কি এদের যে মাইক্রোফাইব্রিল অনুতন্তুগুলো রয়েছে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট। সেলুলার মাইক্রোফাইব্রিলস আর ওরিয়েন্টেড রেডিয়ালি রাদার দ্যান লংগিটিউডিনালি। এখানে যে এই ওয়ালটার মধ্যে যে সেলুলোজ মাইক্রোফাইব্রিল সেলুলোজ মাইক্রোফাইব্রিল সেলুলোজ অনুতন্তুগুলো রয়েছে সেগুলো তোমার লংগিটিউডিনাল পরিবর্তে রেডিয়ালি রয়েছে, অরীয়ভাবে তোমার রয়েছে, যেটা এই স্ট্রাকচার তৈরিতে সাহায্য করে, মেকিং ইট ইজিয়ার টু স্টোমা ওপেন। হোয়েন দ্য গার্ড সেলস লস টার্গার, যখন এখান থেকে আবার জল বেরিয়ে যাচ্ছে ডিউ টু ওয়াটার লস, অর্থাৎ যখন স্টোমাটা খুলে গেল সেখানকার জল, এখানে গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে অর্থাৎ অক্সিজেন বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে এবং সঙ্গে সঙ্গে আবার কি হচ্ছে জলটাও এখানে বাষ্পকারে বের হয়ে যাচ্ছে। যখন জল বাষ্পকারে বেরোচ্ছে তখন এখানকার ইলাস্টিসিটি কি হচ্ছে কমে যাচ্ছে। দ্য ইলাস্টিক ইনার ওয়াল রিজন অফ অরিজিনাল, তারপরে কি হলো আবার সেটা অরিজিনাল শেপ অর্থাৎ যে ক্লোজ অবস্থায় ছিল সেই ক্লোজ অবস্থায় ফিরে আসছে এবং এটা সাবসিডিয়ার সেল সহকারী কোষ এটা ক্লোজ অবস্থায় ফিরে আসলো। The guard cell become flaccid মানে চুপসে যাওয়া, টার্জিড মানে হচ্ছে ফুলে যাওয়া। And the stomach close. Usually the lower surface of the dorsiventral leaf has a greater number of stomata, while in isobilateral leaf they are about equal in both surface of transverse. তাহলে এখানে ডাইকোটিলিডন বা দ্বিবীজপত্রী যে পাতা সেটাকে ডরসিভেন্ট্রাল বলে। ডরসিভেন্ট্রাল কেন বলছে? কারণ ডরসাল সাইডটা অর্থাৎ উপরের সাইডটা আলাদা এবং ভেন্ট্রাল অর্থাৎ নিচের পাতার নিচের পোর্শনটা আলাদা থাকবে। কারণ উপরের পোর্শনে পত্রতন্ত্র থাকবে না বললেই চলে, কিন্তু নিচের পোর্শনে পত্রতন্ত্রগুলো থাকবে, ওই জন্য বলা হয় ডরসিভেন্ট্রাল। কিন্তু বনকটের ক্ষেত্রে সেটাকে আইসোবায়াটাল বলে, কারণ আইসোবায়াটাল মানে আইসো মানে একই, বাই মানে দুই, আর ল্যাটারাল মানে পার্শ্বস্থ অর্থাৎ উপরের পৃষ্ঠা এবং নিচের পৃষ্ঠার পত্রতন্ত্রের পরিমাণ মোটামুটি একই রকমভাবে থাকবে। ট্রান্সপিরেশন ইজ এফেক্টেড বাই সেভারাল এক্সটার্নাল ফ্যাক্টর। তাহলে এই যে ট্রান্সপিরেশন প্রসেসটা কার দ্বারা আক্রান্ত হচ্ছে? যেমন টেম্পারেচার। যদি বায়ুমণ্ডলের টেম্পারেচার বেশি হয় তাহলে গরম বেশি হবে, আর গরম বেশি হলে সেখানে তো সান ড্যামেজ, যেমন আমাদের সানস্ক্রিন লাগানো হয় স্ক্রিন ড্যামেজের জন্য, সেরকম প্ল্যান্টদের ক্ষেত্রে ফটো অক্সিডেটিভ ড্যামেজ হওয়ার চান্স থাকবে। সেই চান্স থেকে বাঁচার জন্য তারা কী করে বেশি বেশি জল ত্যাগ করার জন্য কী হয় দেহের লিন তাপটাকে বের করে দেবে, যার ফলে পাতাগুলো কী হবে মানে সূর্যের আলোয় ঝলসে যাবে না। লাইট যদি বেশি হয় তাহলে ট্রান্সপিরেশন রেটটা বাড়বে। হিউমিডিটি, বায়ুমণ্ডলে যে জলের পরিমাণ বেশি থাকে অর্থাৎ আর্দ্রতা বেশি থাকে তাহলে সেখানে পত্রতন্ত্র বান্ধব বাষ্পমোচনটা কম হবে। উইন্ড স্পিড, পাতার সারফেসের উপর দিয়ে যদি বেশি জোরে বাতাস প্রবাহিত হয় তাহলে সেখানে কি হবে? সেখানে বাষ্পমোচন হার বাড়বে। প্ল্যান্ট ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ট্রান্সপিরেশন ইনক্লুড নাম্বার অফ ডিস্ট্রিবিউশন অফ স্টোমাটা এবং ট্রান্সপিরেশন প্ল্যান্ট ফ্যাক্টর, এটা উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে যদি পত্রতন্ত্রের পরিমাণটা বেশি হয় তাহলে বেশি স্টোমাটা হবে, বেশি তোমার হবে কী বলছি বাষ্পমোচন হবে। পার্সেন্ট অফ ওপেন স্টোমাটা এবং কতগুলো স্টোমাটা ওপেন থাকে একটা টাইমে। ওয়াটার স্ট্যাটাস অফ দ্য প্ল্যান্ট যে মাটিতে জন্মাটা সেখানে জলের তল কেমন, কারণ জেরোফাইটিক প্ল্যান্ট হলে সেখানে স্টোমাটার মানে ট্রান্সপিরেশনের পরিমাণটা কমে যাবে। ক্যানোপি স্ট্রাকচার, ক্যানোপি মানে যে উপরে যে গাছের ছাদ অর্থাৎ গাছটা যদি একবার সানলাইটের সংস্পর্শে থাকে তাহলে সেখানে কী হবে এটা বেশি হবে। যদি গাছটা কোনো অন্য গাছের ছায়ায় থাকে, তার ক্যানোপির ছায়ায় থাকে তার ট্রান্সপিরেশন রেটটা কম হবে।
তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ট্রান্সপিরেশন ড্রাইভেন ascent of xylem sap depend mainly on the following physical properties of water. তাহলে কি হচ্ছে, এই যে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন, এটা কার উপর নির্ভর করছে? জাইলেমের মধ্য দিয়ে যে অ্যাসেন্ট অফ স্যাপ অর্থাৎ যে জল প্রবাহিত হচ্ছে তার উপর। সেগুলো আবার মানে জাইলেম বাহিকার মধ্যে জলের প্রবাহটা কার উপর নির্ভর করছে? এই নিজে ফলন। একটা হচ্ছে কোহেশন কথার অর্থ হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন বিটুইন ওয়াটার মলিকিউলস। এখানে দেখতে পাচ্ছ এটা একটা ওয়াটার মলিকিউল, এটা একটা ওয়াটার মলিকিউল। তো দুটো ওয়াটার মলিকিউলের মধ্যে যখন বন্ডিং ফরমেশন হবে তখন সেটাকে বলছি আমরা কোহেশন ফোর্স। মানে এটা আছে, এখানে আমরা অক্সিজেন মাইনাস, তাহলে এর মধ্যে কি হলো? এর মধ্যে তো একটা বন্ডিং ফরমেশন হচ্ছে, এটা হচ্ছে কোহেশন ফোর্স। এবার দেখো অ্যাডহেশন ফোর্স মানেটা কি? যখন তোমার এই জলের মলিকুলটা অন্য, এটা হচ্ছে সেলুলোজ, এটা কোথায় রয়েছে? এই যেটা ধর, এটা ধর ট্রাকে ভেসেল, জাইলেম ভেসেল। এবার জাইলেম ভেসেলে এগুলো হচ্ছে ওয়াটার মলিকুলস। তো ওয়াটার অনেকগুলো পরস্পরের সঙ্গে জয়েন করছে। আবার সেই ওয়াটার মলিকুলটা কি করছে? তোমার এই যে সেলুলোজ ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা, মানে এই যে ওয়ালটা, এই ওয়ালটা বা এই ওয়াল রয়েছে, সেই ওয়ালের সঙ্গে কিন্তু একটা বন্ড ফরমেশন করছে, সেটাকে অ্যাডহেশন ফোর্স বলে। মানে জলের একটা স্তম্ভ তৈরি করতে গেলে আমাকে জলের সঙ্গে জলের বন্ধন লাগবে, এবং জলের সঙ্গে পাশের যে পিলার থাকবে, সে যাকে কেন্দ্র করে পিলারটা তৈরি হবে তার সঙ্গে যে এটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি অ্যাডহেশন ফোর্স। এবার সারফেস টেনশন দেখবে যে জলের উপরিতল সবসময় কি থাকে? সমান থাকে। কেন জলের উপরিতল সবসময় সমান থাকে? কারণ জলের অণুগুলো পরস্পরের সঙ্গে বন্ড ফরমেশন করে অবস্থান করে, এটাকে পৃষ্ঠটান বলা হয়। এবার তুমি একটা ঢিল ছুঁড়ে দিলে, দেখালো জলের মধ্যে পৃষ্ঠটানটা ব্রেক করলো, তখন কি হবে? তোমার জল কিছুটা হলে জায়গাটা ফাঁকা হয়ে যায়। These properties gives water high tensile strength, that is an ability to resist pulling forces, and high capillarity, the ability to rise in the thin tube. এই যে কোহেশন বা অ্যাডহেশন বা সারফেস টেনশন, এই ধর্মগুলো কি করলো? এই যে জাইলেম ভেসেল বা জাইলেম বাহিকার মধ্য দিয়ে জলটাকে উপরের দিকে উঠতে সাহায্য করলো। ওকে, in plants capillary is aided by the small diameter of the trachea element, tracheal vessels element. এটা হচ্ছে tracheal vessels element. The process of photosynthesis requires water. তাহলে কি সালোক সংশ্লেষের জন্য কিসের দরকার? জলের দরকার। The system of xylem vessels from the root to the leaf vein can supply the needed water. এবং এই জাইলেম ভেসেলের মাধ্যমে কি হয়? জাইলেম ভেসেলের মাধ্যমে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় জলটা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয়। বাট হোয়াট ফোর্স ডাজ এ প্ল্যান্ট ইউজ টু মুভ ওয়াটার মলিকুলস টু দ্য লিফ প্যারেনকাইমা সেলস হোয়ার দে আর নিডেড? বলছে তাহলে এই যে জলের মধ্য দিয়ে যাচ্ছে, মানে প্যারেনকাইমা সেলসের জাইলেম ভেসেলের মধ্য দিয়ে যাচ্ছে, সেটার যে ফোর্স দরকার, শক্তির দরকার, সেটা করতে নিচ্ছে। অ্যাজ ওয়াটার ইভাপোরেট থ্রু দ্য স্টোমাটা, যখন জলটা পত্রন্ত্র দিয়ে বাষ্পমোচনে যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, জলটা যখন বেরিয়ে যাচ্ছে, সিন্স দ্য থিন ফিল্ম অফ ওয়াটার ওভার দ্য সেলস ইজ কন্টিনিউ, তাহলে কি যখন এখান দিয়ে একটা পাতলা লেয়ার জল বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? এই জাইলেম ভেসেলে জলের শোষণ ঘটছে। It results in pooling of water, যার ফলে কি molecules into the leaf from the xylem. তাহলে রুট থেকে একদম এই কোহেশন অ্যাডহেশন অর্থাৎ জলের অণুগুলোর মধ্যে পরস্পর আকর্ষণ এবং তার সঙ্গে ট্রাকের এলিমেন্টের আকর্ষণের মাধ্যমে কি হচ্ছে? একটা স্তম্ভ তৈরি করে কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লো হচ্ছে। বিকজ অফ লোয়ার কনসেন্ট্রেশন ওয়াটার ভেপার in the atmosphere as compared to the substomatal cavity and interstellar space, water diffuse into the surrounding air. তাহলে বায়ুমণ্ডলে কি জলের বাষ্প বা আর্দ্রতার পরিমাণ কম, এবং এই পত্রন্ত্রের এই সমস্ত ক্যাভিটিগুলো রয়েছে, এই ক্যাভিটিগুলোতে কি রয়েছে? জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই বেশি থেকে কমের দিকে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? জলটা বেরিয়ে আসছে। দ্য ক্রিয়েটেড পুলস, তার ফলে কি জল যখন বেরিয়ে আসছে
তখন কি হচ্ছে আবার তার মধ্যে একটা পুল বা টানেল তৈরি হচ্ছে। যেমন আমরা একটা স্ট্র, ধরুন এটা একটা স্ট্র, এই স্ট্র যদি একদিকে যদি আমরা কি করি মুখ লাগিয়ে যদি আমরা টান দিই তাহলে কি জলটা উপরের দিকে উঠে আসছে। কেন? এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করছে, সেই ভ্যাকুয়ামকে ফিল আপ করার জন্য তোমার কি লাগছে, জলটা উপরে উঠে আসছে। সেম একইভাবে যখন জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে তখন এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা টান ক্রিয়েট করছে, সেই টানটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন পুল। Measurements reveal that the forces generated by transpiration can create pressure sufficient to lift a xylem-sized column of water over 130 meter height. এবং এই ট্রান্সপিরেশনের মাধ্যমে যে পুলটা বা টানটা তৈরি হচ্ছে, সেই টানের জন্য তোমার কি হচ্ছে, জলগুলো তোমার 130 মিটার পর্যন্ত উপরে উঠে যাচ্ছে। এবার ট্রান্সপিরেশন এবং ফটোসিনথেসিসের মধ্যে পার্থক্য কি দেখো। ট্রান্সপিরেশন হ্যাজ মোর দেন ওয়ান পারপাস। ট্রান্সপিরেশনকে একটার বেশি পারপাস রয়েছে। এক হচ্ছে দেহের অতিরিক্ত জল বের করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে দেহকে ঠান্ডা রাখা, এবং এর মাধ্যমে কি হচ্ছে কন্টিনিউয়াস জল এবং মিনারেলকে সাপ্লাই করা উদ্ভিদের মধ্যে। এক নম্বরে ক্রিয়েট ট্রান্সপিরেশন পুল ফর অ্যাবজর্পশন ট্রান্সপোর্ট অফ প্ল্যান্টস। তাহলে কি হচ্ছে যে ট্রান্সপিরেশন যে পুল তৈরি করছে, সেই পুলের মাধ্যমে কন্টিনিউয়াসলি ওয়াটারটা উদ্ভিদের মধ্যে ট্রান্সপোর্ট হতে থাকছে। দুই নম্বর সাপ্লাইজ ওয়াটার ফটোসিনথেসিস। সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে জলের দরকার পড়বে সেটা কিসের মাধ্যমে হচ্ছে, ট্রান্সপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল বেড়ে যাওয়ার ফলে সেখানে নতুন জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণগুলো পাতায় প্রবাহিত হচ্ছে। ট্রান্সপোর্ট মিনারেলস ফ্রম দ্য সোয়েল অল পার্টস অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টের সমস্ত জায়গা থেকে কি হচ্ছে মিনারেলসগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। কুল লিভ সারফেস, অর্থাৎ এখানে কি পাতার সারফেসকে ঠান্ডা রাখছে, সামটাইম 10 to 15 ডিগ্রি, কখনো কি 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত, বা ইভাপোরেটিভ কুলিং, এটা কিসের মাধ্যমে, বাষ্পীভবন ঠান্ডা করার জন্য। মেনটেনিং দ্য শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্ট। একটা সেলের মধ্যে যখন সে জল প্রবেশ করে সেটা টার্জিড হওয়ার ফলে সেটা সেলটা সুয়েল হচ্ছে, সুয়েল হওয়ার কি নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজ মেনটেন করছে। And actively photosynthesis plants has an insatiable needed for water. মানে actively photosynthesis plant has instable needed of water. যারা যে সমস্ত প্ল্যান্টগুলোর সাথে সক্রিয়ভাবে সালোকসংশ্লেষ করছে তাদের ক্ষেত্রে ইনস্টেবল অর্থাৎ কন্টিনিউয়াস তোমার জলের সাপ্লাই দরকার পড়বে। ফটোসিনথেসিস is limited by available water which can be swiftly depleted by transpiration. তো সালোকসংশ্লেষ হচ্ছে কি limited by available water which can be swiftly depleted by transpiration. তাহলে ফটোসিনথেসিস কি হচ্ছে, লিমিটেড হচ্ছে কার দ্বারা, জলের সাপ্লাইয়ের দ্বারা, যে কি সুইফটলি ডিপ্লিটেড বাই ট্রান্সপিরেশন, যেটা ট্রান্সপিরেশনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। দ্য হিউমিডিটি অফ দ্য রেইন ফরেস্ট ইজ লার্জ ডিউ টু দিস ভাস্ট সাইক্লিং ওয়াটার ফ্রম রুট টু লিপ অ্যাটমসফিয়ার অ্যান্ড ব্যাক টু দ্য সোয়েল। মানে রেইন ফরেস্টের যে আর্দ্রতা, বায়ুমণ্ডলের যে আর্দ্রতা, সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই যে সাইক্লিং অফ ওয়াটার, অর্থাৎ ট্রান্সপিরেশনের মাধ্যমে জল বেরিয়ে যাওয়ার পর আবার সাধারণত কী হয়, ট্রান্সপিরেশন পুলের মাধ্যমে কন্টিনিউসলি আবার সাপ্লাই হওয়া, এগুলোর মাধ্যমে তোমার হিউমিডিটি মেনটেন হচ্ছে। The evolution of C4 photosynthetic system is probably one of the strategies for maximizing the availability of CO2 while minimize the water loss. তাহলে এখানে কি হচ্ছে, C4 প্ল্যান্ট যারা রয়েছে, C4 প্ল্যান্ট কি রয়েছে, ক্রাঞ্চ অ্যানাটমি রয়েছে, ক্রাঞ্চ অ্যানাটমি। মানে এদের ক্ষেত্রে কি হচ্ছে, মেসোফিল সেল ছাড়াও ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার শীথ উইথ মানে ভাস্কুলার বান্ডেলের চারিদিকে তোমার একটা আবরণ থাকছে মেসোফিল টিস্যুর, এটাকে ক্রাঞ্চ অ্যানাটমি বলা হয়। এবং C4 প্ল্যান্ট যেগুলো, C4 প্ল্যান্টগুলো যেমন হুইট, মেজ, এরা কি হচ্ছে ফটোসিনথেটিক্যালি মোর অ্যাক্টিভ, কারণ এরা জলের অপচয়টা খুব কম করছে এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা খুব বেশি করে
সিথি প্ল্যান্টদের ক্ষেত্রে কি হচ্ছে, ফটো রেসপিরেশন যে প্রসেসটা হওয়ার ফলে এদের ক্ষেত্রে এফিসিয়েন্টলি ফটোসিনথেসিস করতে পারে না। কারণ এখানে কি থাকছে, রুবিস্কো CO2কে শোষণ করার জন্য, CO2কে অ্যাবজর্ব করার জন্য রুবিস্কো বলে একটা এনজাইম থাকছে, রুবিস্কো। রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, রাইবোলোজ কারণটা দেখে শুনে নাও, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এই এনজাইমটা দুটো কাজ রয়েছে। এর কার্বন ডাইঅক্সাইডের প্রতিও আসক্তি রয়েছে, আবার অক্সিজেনের প্রতিও আসক্তি রয়েছে। তো যখন আমাদের কি হয়, দুটো একটা রাইবোলোজ বিসফসফেট কেলভিন সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, দুরকম বিক্রিয়া ঘটে। এখানে রুবিস্কো এনজাইম থাকার ফলে কি হচ্ছে, যদিও বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে, তবে সেটা কি হবে, কেলভিন সাইকেলে ঢুকবে। আর যদি সময় অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে এটা ফটো রেসপিরেশনে ঢুকবে, তাহলে কোন বিক্রিয়াটা হবে সে ডিপেন্ড করছে যে বায়ুমণ্ডলে কার কনসেন্ট্রেশন বেশি হবে। কিন্তু যখন C4 প্ল্যান্টের ক্ষেত্রে যাচ্ছ, তখন কি হচ্ছে, এই যে রুবিস্কো এনজাইমটা রয়েছে, রুবিস্কো এনজাইমের চারিদিকে আবার আরেকটা এনজাইম রয়েছে, তার নাম হচ্ছে পেপ কার্বক্সিলেজ, ফসফোরাইলেট কার্বক্সিলেজ। এবং এই এনজাইমটার একটা অ্যাফিনিটি রয়েছে CO2, বলে কি হচ্ছে, শুধুমাত্র CO2কে অ্যাবজর্ব করছে, কিন্তু রুবিস্কোকে তোমার বায়ুর সংস্পর্শে আসতে না দেওয়ায় সে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না। তাই এখানে নো ফটো রেসপিরেশন, কোনো আলোক শোষণ হয় না, রেসপিরেশন। যার ফলে কি হচ্ছে, এখানে এনার্জি লস, রেসপিরেশন মানে তো এনার্জি লস, এখানে রেসপিরেশন হয় না। সুতরাং তোমার এখানে এরা হচ্ছে ফটোসিনথেটিক্যালি C4 প্ল্যান্ট আর মোর অ্যাক্টিভ দেন C3 প্ল্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ, কারণ C4 প্ল্যান্টটা কি হচ্ছে, জলকে কম শোষণ করছে এবং CO2কে বেশি অ্যাবজর্ব করছে। কিন্তু এদের ক্ষেত্রে জল অ্যাবজর্ব যা আছে, এখানে অক্সিজেনটা যখন চলে আসছে ফটো রেসপিরেশন হয়ে যাচ্ছে। However, C4 plant lose only half much water as C3 plant for the same amount of CO2 fixed. একই CO2 ফিক্স করার জন্য C4 প্ল্যান্টগুলো কি করছে, অর্ধেক পরিমাণ জলকে নষ্ট করছে। আশা করি বুঝতে পেরেছ। এটাই ছিল আমার আজকে ভিডিও। আমার প্রতিটা টপিক খুব ছোট করে অল্প সময়ের মধ্যে করা আছে, তোমরা অল্প সময় দিয়ে জিনিসগুলোকে বুঝে নিতে পারো। তাই ভিডিও দেখার জন্য তোমার থ্যাংক ইউ।